আপনি পুরো বিষয়টির সমন্বয়ে কি বলবেন? জি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি যেটা প্রধানমন্ত্রী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার করা যেতে পারে, এটা কোনোটাই সমস্যা নয়। আপনি ওখান থেকে 5 জন নিলেন, এখান থেকে 5 জন নিলেন, সমস্যাটা হয় সরকার প্রধানটা কি হবে এটা নিয়ে সমস্যা। কারণ 2004-এ যখন এরকম কমনওয়েলথের সেক্রেটারি মহোদয় এসেছিলেন স্যার নিনিয়ান, উনিও একটা ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন, একটা ফর্মুলা দিয়েছিলেন, কিন্তু কে প্রধান হবে এটা নিয়ে কিন্তু দুই নেত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তো আমি যেটা বলছি যে একটা জায়গায় তো পৌঁছাতে হবে, এবং এটা যদি না পৌঁছানো হয় তাহলে তো আমরা খুব আগের অতীতে আমরা যেটা দেখেছি যে 1/11 মতো পরিস্থিতি হয়েছে। এবার তো আমার তো মনে হয় 1/11-এর চাইতেও খারাপ পরিস্থিতি সামনে আসছে। কারণ তখন 1/11টা হয়েছিল, মানুষের একটা অপশন ছিল যে বিএনপির এগুলা কুশাসন এবং অব্যবস্থাপনার একটা বিকল্প তখন আওয়ামী লীগকে তারা খুঁজে নিয়েছিল মানুষ, যে ভোট দেওয়ার একটা জায়গা আছে। কিন্তু তারা ধারণা করেছিল আওয়ামী লীগ আসলে বোধহয় ভালো করবে। এখন তো আওয়ামী লীগ তার চেয়ে 1000 গুণ খারাপ করেছে। এখন কিন্তু মানুষের আর কোনো স্কোপ নাই যাওয়ার, আর কোনো অপশন নাই। তারা দুটো দলকে দেখে ফেলেছে যে তারা শুধু নির্বাচনে যাওয়ার জন্যই জনগণকে ব্যবহার করছে, গিয়ে কিন্তু সুশাসন পাচ্ছে না। ইভেন ধরে নেন আজকে যদি কেয়ারটেকার প্রভিশন ঠিক হয়ে যায়, নির্বাচন পদ্ধতি ঠিক হয়ে যায়, কালকে ইলেকশন হলো, আপনি কি মনে করেন বাংলাদেশের সুশাসন ফিরে আসবে, দুর্নীতি হবে না, বাংলাদেশে হানাহানি হবে না, রাজনীতি সহিংসতা থাকবে না? কখনোই না। যেই যায় সেই তো একই কাজ করছে। আমাদের ভাগ্যটাই একই। আমি যেটা জানতে চাচ্ছি যে বিষয়টা কিভাবে সমঝোতায় আমরা এখন যেটা করা উচিত, আমি তো অন্তর্বর্তীতে বিশ্বাসী না, পরিষ্কার কথা। কারণ আমরা দেখেন গণতন্ত্রকে নিয়ে অনেক মারামারি করেছি, অনেক দিন ধরে মারামারি করেছি, মাথা ফাটাফাটি করিয়ে একটা জায়গায় আমরা তৈরি, একটা কনসেনসাস কিন্তু আমাদের হয়েছে অনেক কিছুর পরে, মান্নান ভুঁইয়া, জলিল সাহেবের নাটক টাটকের পর। সেই জায়গাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, এবং এটা অত্যন্ত সফলভাবে কিন্তু হয়েছে। আমাদের মডেল পাকিস্তান ফলো করছে, নেপাল ফলো করছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশ, যে গ্রিসকে বলা হয় যে গণতন্ত্রের সূতিকাগার, তারা কিন্তু কেয়ারটেকার প্রভিশন নিয়েছে, এবং তাদের কনস্টিটিউশনে আপনার প্রাইম মিনিস্টারের সিস্টেম নাই, তারা তারপরে এনেছে। কনস্টিটিউশন অনেক সময় না থাকলে যে হবে না তা না, কিন্তু আমরা কিন্তু পেছনের দিকে যাচ্ছি। আমরা একটা মডেলটা কিন্তু নিয়েছিলাম কেয়ারটেকার প্রভিশন, এই মডেলটা বিশ্ব মডেল হতে পারতো, আমরা সেখান থেকে সরে এসেছি। আমার কথা হচ্ছে যে আমরা মারামারি কাটাকাটি করে একটা ফ্রেমওয়ার্ক, একটা তো গেছি আমরা একটা জায়গায়, ওই জায়গাটা থেকে কেন আমরা সরে আবার মারামারি করছি? একটা তো সমঝোতার জায়গা আমাদের ছিল, একটা তো আমাদের সংলাপের জায়গাও তো হয়েছে, একটা ঐক্যমত ছিল, তো ঐক্যমতটাকে কেন আমরা নষ্ট করছি? আবার নতুন ফর্মুলা, আবার মারামারি, এভাবে করতে করতে আমরা কতদিন যাব? একটা জায়গায় তো যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম একটা স্টেজে, ওই স্টেজ থেকে আমরা কেন খসে পড়বো? তো আমার মনে হয় যে এত কিছু না করে সরাসরি কেয়ারটেকারটা করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ভয় একটাই, যে কেয়ারটেকার গত ইমার্জেন্সি পিরিয়ডে যেটা করেছিল, যে ক্ষমতাসীনদের দুর্নীতি এবং অন্যান্য কারণে যেভাবে নিগৃহীত হয়েছে তারা, এই সরকার তো তার চেয়ে 1000 গুণ খারাপ কাজ করেছে। আগের সরকার হয়তো খাম্বা বিক্রি করেছে, বিএনপি সরকার, এই সরকার তো ব্রিজই খেয়ে ফেলেছে। আগের সরকার ছোট ছোট দুর্নীতি করতো, এটা বিশ্ব ব্যাংকেও খেয়ে ফেলেছে। তো আগের সরকারের ছোট ছোট ইঁদুর নিয়ে কথা হতো, এখন তো বিড়ালি কালো হয়ে গেছে। তো আপনি কতগুলো জায়গায় যাবেন? তো এখন তারা এই ভয়টাই পাচ্ছে। যে অন্য একটি বিষয় আসতে হবে। অবরুদ্ধ হচ্ছে রাজধানী, হেফাজতের প্রস্তুতি শেষ, ঢাকা অভিমুখে তৌহিদি জনতার স্রোত। প্রধানমন্ত্রী বলেছেন যে যাতে তাদের এই কর্মসূচিটি স্থগিত করা হয়। আপনি কি বলবেন পুরো বিষয়টি নিয়ে? না, একটা স্থগিতের কথা বলা হচ্ছে, কিংবা কালকে জনসভার কথা বলা হচ্ছে যে এটা সাভারের জন্য করা হোক। দেখেন, এটা তো একটা খোরাক্তি আমার কাছে মনে হচ্ছে, একটা হাস্যকরী মনে হচ্ছে, যে কোথায় সাভার আর কোথায় আপনার শাপলা চত্বর। শাপলা চত্বরে ধরেন লাখখানিক লোক হবে, কিংবা যাই হোক না কেন, সেখানে সাভার ধ্বংসস্তূপ এবং ওই স্কুলটা কিংবা এনাম হসপিটাল, সেখানে তো কোনো রোগী নিয়ে যাওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। দ্বিতীয়ত যে হেফাজতের সাথে তো আপনার আজকে বিজেএমই বলেছে এটা প্রত্যাহার করার জন্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটও বলেছে, তো এটার সাথে বিজেপির তো কোনো সম্পর্ক হওয়ার কথা না। ইভেন আপনার ফেডারেশনও না, এফবিসিসিআই অথচ বলা উচিত ছিল যে তাদের অন্তর্ভুক্ত হচ্ছে বিজিএমই, তাদেরকে চাপ দেওয়া যে তোমরা কমপ্লায়েন্সটা ঠিক করো, শ্রমিকদের নিরাপত্তা ঠিক করো, তাদের জুরিসডিকশনের মধ্যে থাকা উচিত ছিল। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন, হ্যাঁ উনি একটা তো প্রস্তাব দিতেই পারেন, এবং উনি অনেকগুলা কথা বলেছেন, যে উনি অনেকগুলো দাবি মেনেছেন, এবং উনি বলেছেন ওনার দাদারও দাড়ি ছিল, দাড়ি টুপি নিয়ে করা ঠিক না। উনি এটাও বলেছেন যে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগে অনেক বেশি নামাজি,
কিন্তু এটা তো ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে। উনি যে বলেন যে সবাই ধর্ম নিয়ে ব্যবসা করে কিংবা রাজনীতি করে, এটাও কিন্তু ধর্মের অপব্যবহারের মতোই পড়ে। যে কে কতটুকু নামাজ পড়ে সেটা তো অ্যাকচুয়ালি কার দল পড়ে এটার সাথে রাজনীতির সম্পর্কটা আনা ঠিক না। এবং যে সময় উনি বলছেন যে আমার দলের সবাই অনেকে, আমার দলের বেশি আওয়ামী লীগরাই বেশি নামাজ পড়ে, সেই সময় মাগরিবের আজান হচ্ছে এবং তার থেকে লাইভ কিন্তু হয়েছে প্রায় আধা ঘন্টা আরো। তো ওইখানে তো যারা বসেছিল আমেরিকান নেতারা, হয়তো আমি বলতে পারি না যে হয়তো পরে পড়বে কিনা, কিন্তু এই জিনিসগুলোকে কাছে নিয়ে আসা, তো উনিও যদি যেটাকে উনি ডিমান্ড করেন সেটাতে যদি উনি নিজে একই কথা বলেন, তো এটা সরে আসা অনেকটা। আর আপনি হেফাজতের কথা যেটা বলছেন, হেফাজতের সাথে রাজনৈতিক যোগসূত্রটা না খুঁজলেই ভালো। এটা সরকারের জন্যও ভালো, বিরোধী দলের জন্য ভালো, হেফাজতের জন্যও ভালো। প্রত্যেকটা পক্ষকে এটা থেকে রাজনীতির বাইরে থাকতে হবে। এবং সরকারের এই পলিসিটা আমার মনে হয় যে ঘটনাকে একটু স্লো করার একটা চিন্তা, যে কালকে বিএনপির সমাবেশ আছে আপনার, তারপর দিন হেফাজতের ইয়েটা আছে, আপনার অবরোধ আছে। হেফাজত যে 13 দফা দাবি দিয়েছে এটা তো আলোচিত এবং সমালোচিত। আপনি তাদের এই দাবিগুলো কিভাবে বিশ্লেষণ করছেন? সবাই তো বলছে যে এটা 13 দফা দাবি মানে 1300 বছর পিছিয়ে যাওয়া। অনেকেই বলছে যে এটা মধ্যযুগে ফিরে যাওয়া, এটা সম্ভব না, সংবিধানের সাথে সাংঘর্ষিক। যে দেখেন, যদি তাই ঘটতো, যদি 1300 বছর পিছিয়ে যাওয়া হতো, তাহলে 2006 সনে কিন্তু এই 13 দফার যে মূল 4টা দফা সেটা কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার মেনে নিয়েছিল। আল্লামা শাইখুল হাদিস সাহেবের সাথে কিন্তু তারা চুক্তি করেছিল, তারা ক্ষমতায় গেলে এই যে ইসলাম বিরোধী কোন আইন করবে না, বিসমিল্লাহ রাখবে, যা যা আজকে বলা হচ্ছে এক্স্যাক্টলি তারা এটা করেছিল, তারপর এটা বাতিল করেছে। তো সরকারের অবস্থান তো এটা রয়েই গেছে। এবং আওয়ামী লীগও কিন্তু ইসলাম বিরোধী কোনো দল না, আপনাকে বুঝতে হবে। তারাও কিন্তু নির্বাচন সামনে, এটা যদি নির্বাচনের 2013তে যদি আপনার হেফাজতটা না হতো, তাহলে কিন্তু পিটাইয়া শেষ করে দিত আওয়ামী লীগকে, বিএনপির মতো সব জেলে চলে যেত, ডান্ডা বেরি পরে একদম সমূলে নিপাত করে দিত। শুধু এটা ইলেকশনের বছর দেখেই কিন্তু সরকার এদেরকে সুযোগ দিচ্ছে, কারণ সামনে ইলেকশন, আপনাকে এটা 90% মুসলমানের দেশে আপনাকে ইসলাম রেখে নির্বাচন করতে হবে। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে ইনশাল্লাহ বলেছেন, এবং উনি যখন ওয়াইসিতে গেছেন ওনার দলের লোকজনরা, বামরা কিন্তু আপত্তি করেছিল ওয়াইসিতে জয়েনের সময়। ইভেন ইন্ডিয়াতে, ভারতের অনেকগুলো রাজ্যে বঙ্গবন্ধুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, উনি কেন ওআইসিতে গেছেন। তারপর বঙ্গবন্ধু খুব স্পষ্ট বলেছেন যে আমি কারো মাখানো তামাক খাই না, কারণ উনি জানতেন যে মুসলমানের বিরুদ্ধে গেলে কিন্তু এই দেশে রাজনীতি করা সম্ভব না। প্রধানমন্ত্রী, আমাদের এই প্রধানমন্ত্রী বলে শ্রদ্ধা রেখেই বলছি, উনিও কিন্তু নির্বাচনের আগে মাথায় তো পট্টি বাঁধেন, হাতে তসবি নিয়ে করেন। কিন্তু ওনারা যদি এটাকে পলিটিক্যালি যদি চেস করতে চান, তাহলে তাদের দলের জন্য ক্ষতি হবে। কারণ ইতিমধ্যে তাদের পার্টি, তাদের জোটের বড় অংশ, এরশাদ সাহেব কিন্তু হেফাজতের পক্ষে চলে গেছে। তাদের দলের অনেকেই কিন্তু হেফাজতের সাথে সম্পর্ক রেখেই তারা স্থানীয় রাজনীতি করছেন। আমাকে আরেকটি বিষয় যেতে হচ্ছে, গভর্নমেন্ট মুভিং টু রিফর্ম আরএমজি ইন্ডাস্ট্রি, হাসিনা টেল সিএনএন এর সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছে, খুব সংক্ষিপ্তভাবে এটার মূল লাইন যদি সিএনএন একটা আমি খুব কষ্ট পেয়েছি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা এবং ব্যর্থতার কারণে, অদক্ষতার কারণে আমরা জাতি হিসেবে খুব লজ্জা পাই। কারণ সেখানে সিএনএন থেকে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে, ক্রিশ্চিয়ানা এমন মোর, উনি যেভাবে প্রধানমন্ত্রীকে ধমকালেন, আপনি দেখেছেন কিনা, যে একটা স্টেজে প্রধানমন্ত্রী কথা বলছেন, ওনাকে থামিয়ে বলছেন স্টপ স্টপ, এবং বারবার বলছেন, প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি রানা আপনার দলের, প্রধানমন্ত্রী বলছেন যে এটা সত্য না, তো উনি বলছেন নো ইটস ট্রু, বারবার প্রধানমন্ত্রীকে ধমকাচ্ছেন এবং যে সমস্ত তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিপাকে ফেলে দিয়েছেন। তো জাতি হিসেবে প্রধানমন্ত্রীর সাথে আমরাও লজ্জা পেয়েছি। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী এগুলাতে সব জায়গায় উনাকে বলতে হবে উনি কি পার্টির স্পোকম্যান কিনা। প্রথম কথা, যে পার্টি সব কথাই কি আমাদের প্রধানমন্ত্রী বলতে হবে? এই কথাগুলো কেন পররাষ্ট্রমন্ত্রী বলে না? আর সবকিছু উনাকে ডিফেন্ড করতে হবে। উনাকে এমন জায়গায় নিয়ে চলে আসলো, এই ইন্টারভিউটার জন্য একটা হোমওয়ার্ক দরকার ছিল। এবং যেভাবে ভাবমূর্তির কথাই বলেন না কেন, যে এখন বলা হচ্ছে সাভারের ঘটনার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, কিন্তু এই ধরনের ইন্টারভিউর কারণে তো আমাদের ভাবমূর্তি আরো বেশি নষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলোও মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হবে, যে আমরা চাই না যে আমাদের প্রিয় ব্যক্তিগণ এভাবে লজ্জিত হোক। তারপরেও আমরা আশা করব যে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হোক। আপনাকে দিগন্ত স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি নিউজ অব দ্য ডে থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।